সকাল ৭টা, জানালা বেদ করে সূর্যের রোশনি পড়ে রোদের মুখে। চোখ মুখ কুঁচকে ফেলে রোদ পিটপিট করে চোখ খুলে তাকায়। নিজের অবস্থান বুঝতে কয়েক সেকেন্ড লাগে। ফ্লোরে শুয়ে আছে রোদ। রাতের কথা মনে পড়তেই চোখের কোণে পানি চলে আসে। আস্তে করে ওঠার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। শরীরে প্রচণ্ড ব্যথায় আবার ফ্লোরে লুটিয়ে পড়ে। শরীরে ব্যথায় রোদ কান্না করে দেয়। অসহ্য যন্ত্রণা হচ্ছে। ফর্সা গায়ে কালচে দাগ হয়ে গেছে। কোনো কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে ব্লেডের আঘাতে। মুখ শুকনো, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রোদ আস্তে করে উঠে বসে, বেডের পাশ ধরে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয়। গায়ে ঠান্ডা পানি পড়তেই পুরো শরীর জ্বলে উঠে। ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ রুম থেকে হেনা বেগমের ডাক আসে। হেনা বেগম রোদকে ডাকছে। রোদকে যে পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও পায়নি। পরে শুভ্রের রুমে আসে, দেখে দরজা আটকানো, আবার চলে যাওয়া ধরে। পরে কিছু একটা ভেবে রুমের ভেতরে আসে, শব্দ পায়। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। হেনা বেগম রোদকে বলে ওঠে, হেনা বেগম, কি করছিস রোদ? রোদ নিজেকে স্বাভাবিক করতে পারে না। মুখে ওড়না চেপে ধরে ফুঁপিয়ে উঠে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বলে ওঠে, রোদ, নানু আমি গোসল করছি। হেনা বেগমের বউ কুঁচকে ফেলে, তারপর কিছু একটা ভেবে মুচকি হাসে। মনে মনে বলে, তাহলে রোদ শুভ্র দাদু ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়েছে। হেনা বেগম হাসি হাসি মুখে রোদকে উদ্দেশ্য করে আবার বলে ওঠে, হেনা বেগম, রোদ গোসল শেষ করে তাড়াতাড়ি নিচে নাস্তা করতে আয়। রোদ তাড়াতাড়ি বলে ওঠে, রোদ, নানু তুমি আমার খাবার রুমে পাঠিয়ে দাও প্লিজ। আমার ভালো লাগছে না নিচে যেতে, আমি রুমে বসেই খাবো। হেনা বেগম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, তোর নিচে যেতে হবে না। হেনা বেগম রুম থেকে বেরিয়ে যায় খুশি খুশি মনে। রোদ ঝর্ণার নিচে বসে পড়ে। পুরো শরীর যেন জ্বলছে। কাঁদতে কাঁদতে বলে, রোদ, ভালো যখন বাঁচতে পারবে না, আঘাত কেন করেন? সারা রাত ঘুমায়নি। শুভ্র ড্রয়িং রুমের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। চোখ দুটো এখনো লাল। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। শুভ্র ফোনটা রিসিভ করে কানের পাশে ধরে। পরক্ষণে আস্তে করে উঠে হাতে একটা রুমাল পেঁচিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রোদ প্রায় 1 ঘন্টা শাওয়ালের নিচে বসে থাকে। গোসল করে বের হয়ে দেখে টেবিলে খাবার রাখা। ধীর পায়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজের দিকে তাকায়। মনে পড়ে যায় কালকে রাতের কথা। কালকে সে অন্য এক শুভ্রকে দেখছিল, যার চোখে ছিল ঘৃণা, রাগ, প্রতিশোধ। রোদের ঠোঁট কেঁপে ওঠে, চোখে দিয়ে পানি পড়ছে। চোখের পানি মুছে আয়নার দিকে তাকায়। তারপর বলে, রোদ, আমি তাকে ভালোবাসি বলে আজ পর্যন্ত অনেক আঘাত সহ্য করেছি। সবার বাজে কথা শুনে অত্যাচার সহ্য করে পড়ে রয়েছি এই বাড়িতে শুধু তার একটু ভালোবাসার জন্য। আর শুধু ভেবেছি সে হয়তো আমাকে একদিন না একদিন ঠিকই বুঝবে। কিন্তু না, আমার ভাবনা মিথ্যা ছিল। তার মতো নিষ্ঠুর মানুষ কাউকে ভালোবাসতে পারে না। রোদ চোখের পানি মুছে খাবারের প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে ঢুকে দরজা লাগায়। 3 দিন পর নীলা আসে চৌধুরী বাড়ি। মামা বাড়ি থেকে ফিরেই রোদের সাথে দেখতে বলতে আসে। সিঁড়ি দিয়ে উঠে রোদের রুমের দিকে যাচ্ছিল নীলা। এমন সময় পিছন থেকে খালাম্মা ডাক শুনে পিছন ফিরে তাকায়। নীলা নিলয়কে দেখে সামনের দিকে ফিরে তাড়াতাড়ি হাঁটা দেয়। এমন সময় নিলয় নীলাকে হাঁটতে দেখে দৌড়ে দিয়ে নীলার কাছে যেতে নেয়। পা পিছলে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জোরে চিৎকার করে উঠে, বউ বাঁচাও। নীলা চিৎকার শুনে পিছন ফিরে তাকায়, দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। নীলাকে তাকাতে দেখে নিলয় ফ্লোরে শুয়ে এক হাত গালে দিয়ে নীলার দিকে দাঁত কেলিয়ে হাসছে। নীলা ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, নীলা, আপনি এখানে এইভাবে গাধার মতো শুয়ে আছেন কেন? নিলয়,
আমি তো আপনাকে দেখছিলাম খালাম্মা, আসলে দাঁড়িয়ে দেখতে পারছিলাম না ভালো করে, তাই শুয়ে শুয়ে দেখছি। আসলে সব কিছুতে শান্তি থাকা দরকার। নীলা হাবলার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, তারপর বলে, এমনি এমনি তো আর আপনাকে গাধা বলি না, আসলেই আপনি একটা গাধা। বলেই নীলা চলে যায়। নিলয় গাল থেকে হাত সরিয়ে ফ্লোরে মাথা এড়িয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, নিলয়, হে আমার কপাল বাবাজি, তুমি কি আমার কপালে পড়ে যাওয়াই লিখেছো? পড়তে পড়তে আমার কোমরের অবস্থা 12 থেকে 13টা বেজে গেছে। নিলয় মনে মনে আওড়ায়, এই খালাম্মার কাছে আসলেই আমি পড়ে যাই। নিশ্চিত এই খালাম্মার সাথে বদজিন আছে। আস্তে করে উঠে দাঁড়ায় নিলয়, পা খড়াতে খড়াতে নিজের রুমে যায় আর বলতে থাকে, আমি আর এই খালাম্মার কাছে আসবো না। নীলা শুভ্রের রুমের দিকে যায়, কিন্তু সেখানে রোদকে কোথাও না পেয়ে রোদের রুমে যায়। রোদ বেলকনিতে দাঁড়িয়ে আছে। এখন সময় বিকেল 4:30। এই 3 দিন রোদ রুম থেকে বের হয়নি, রুমের ভেতরে বন্দি করে রেখেছে নিজেকে। নীলা রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে দেখে মুখে হাসি ফুটে। নীলা রোদকে বলে, নীলা জানো, অনেক মিস করেছি তোকে, কেমন আছিস? রোদ মুচকি হাসে, তারপর বলে, রোদ আমি ভালো আছি, তুই কেমন আছিস? নীলা আমি ভালো আছি রোদ। নীলা আশায় একটু ভালো লাগে, এই একটা মানুষ যে কিনা তাকে সবসময় হাসাতে পারে। তবে রোদ নীলাকে সেদিন রাতের ঘটনা বলেনি। নীলাকে বললে কুরুক্ষেত্র বাঁধবে। অয়ন এই 3 দিন রোদকে কোথাও দেখেনি। রুমে যেতে চেয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে আর রুমেও যায়নি। কেন জানি এই সবের জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। এইদিকে শুভ্র একটা হোস্টেলের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় হোস্টেলের গেট থেকে একটা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শুভ্রও মেয়েটাকে জড়িয়ে ধরে। এতদিন পর নিজের আদরের ছোট্ট বোনকে দেখে শুভ্র চোখ ছলছল করে ওঠে। রুহি জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে শুভ্রকে উদ্দেশ্য করে বলে, রুহি ভাইয়া, তুমি দেশে আসছো 1 মাস হয়ে গেছে, আর আজকে আসছো আমাকে দেখতে? অভিমানী স্বরে শুভ্র রুহির মাথায় হাত বুলিয়ে বলে, শুভ্র অনেক কাজে ব্যস্ত ছিলাম রুহি, তার জন্য দেখা করতে পারিনি। রুহি মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে তাকায়। শুভ্র বোনের অভিমান ভাঙাতে কানে হাত দিয়ে বলে, শুভ্র সরি বুড়ি, আর এমন হবে না, তুই এইবারের মতো মাফ করে দে। রুহি শুভ্রর দিকে ফিরে তাকিয়ে বলে, রুহি মাফ করতে পারি, তবে এক শর্ত। শুভ্র কি শর্ত বল, আমি সব শর্তে রাজি। রুহি সত্যি তো ভাইয়া, তাহলে প্রমিস কর। শুভ্র ওকে প্রমিস। রুহি শুভ্রের দিকে তাকিয়ে বলে, রুহি আমি বাড়িতে যেতে চাই ভাইয়া, তুমি আমাকে না করতে পারবে না। আমি আর হোস্টেলে থেকে পড়াশোনা করব না, আমি দাদুকে দেখতে চাই, আম্মুকে দেখব। রোদকে অনেক দিন থেকে দেখি না। শুভ্রের কপাল কুঁচকে যায়, রাগী চোখে তাকিয়ে আছে রুহির দিকে। শুভ্র এটা কখনো সম্ভব না, আর আমি তোকে ওই বাড়িতে নেব না কখনোই। রুহি চোখে পানি টলমল করছে। জেদ দেখিয়ে শুভ্রকে উদ্দেশ্যে বলে, রুহি তুমি যদি আমাকে বাড়িতে না নিয়ে যাও, তো আমি এখান থেকে যেখানে ইচ্ছে চলে যাব। শুভ্র রেগে গাড়িতে উঠে চলে যায়। রুহির চোখ দিয়ে পানি পড়ছে। চোখে পানি নিয়ে হোস্টেলের দিকে হাঁটা দেয়। 7 বছরের বেশি হয়ে গেছে নিজ বাড়িতে যায় না রুহি, এমনকি কারোর সাথে যোগাযোগ পর্যন্ত হয় না। শুভ্র বিদেশ যাওয়ার আগে রুহিকে হোস্টেলে রেখে যায়। তারপর বিদেশ গিয়ে মাঝে মাঝে সব খোঁজ খবর নিত। রুহি কান্না করতে করতে হোস্টেলের ভিতরে চলে যায়। এত বড় পরিবার থাকতে তাকে এই হোস্টেলে পড়ে থাকতে হচ্ছে। রাত 12টা। রোদ রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। মনে সুখ না থাকলে কি চোখে ঘুম ধরা দেয়? সে আজ তার বিশ্বাসের কাছে লজ্জিত। রোদ আগে থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে।
প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না, নিজেকে যেন চার দেওয়ালে বন্দি করে রেখেছে। আজ 3 দিন পর বাড়িতে আসে শুভ্র। এই 3 দিন একটা বারের জন্য বাড়িতে আসেনি। রুমে গিয়ে কিছুটা অবাক হয়, রোদ নেই। কোথাও কিছু একটা ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এড়িয়ে দেয়। হারিয়ে যায় ঘুমের রাজ্যে। সকাল 10টা, গাড়ি নিয়ে এয়ারপোর্টে উদ্দেশ্য যাচ্ছে। শুভ্র আজ তার সব থেকে কাছের বন্ধু আসবে, তাকে রিসিভ করতে যাচ্ছে। হঠাৎ গাড়ির সামনে কেউ এসে পড়ে, সাথে সাথে শুভ্র গাড়ি ব্রেক করে।